নমস্কার, আমি তনু দে। ওয়েলকাম ব্যাক টু ম্যাথ মিডিয়া। গুড মর্নিং সকলকেই। একটু অডিও অ্যান্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা জানাও। ওকে, মোটামুটি অডিও ভিডিও ক্লিয়ার, তাই তো? দেখো, আজকের ক্লাসটা আমাদের ডেডিকেটেড কি নিয়ে, একটু আলোচনা নিয়ে, যেখানে পড়াশোনা বিষয়েও কি আলোচনা, যে মাধ্যমিক পরীক্ষা তোমরা দিয়ে ফেলেছো, মাধ্যমিক পরীক্ষা শেষ, গত পরশুদিন শনিবার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন তোমাদের সকলের মনে যে দ্বিধা বা দ্বন্দ্ব, সেটা এরপর কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বো, কি সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হয়। মানে 11-এ সায়েন্স নেব, আর্টস নেব, কমার্স নেব, দাদা দিদিরা বলছে সায়েন্স নিতে, আর্টস নিতে, কমার্স নিতে। যা হোক, তোমাদের বড়রা যে সমস্ত স্যার ম্যাডামের কাছে পড়েছো, বাড়ির গার্জেনরা এক এক সাজেশন দেবে। কিন্তু আমি যে কারণে তোমাদেরকে ক্লাসটা করাচ্ছি, সে কারণটা হলো কি নিয়ে পড়বে এটা সিলেকশন করার জন্য, কি নিয়ে পড়লে তোমরা কি করতে পারবে সেটা জানা খুব দরকার। দেখো, আমরা বেশিরভাগ জনই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যেখানে টাকাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে পড়াশোনার খরচ চালানোটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তার থেকেও ইম্পর্টেন্ট একটা জায়গা, আজ থেকে 2 বছর পরে তোমরা এখন মাধ্যমিক দিয়েছো, মানে তোমাদের বয়স 16 বছর। মানে তোমার যখন 18 বছর বয়স হবে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের নিজের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। মানে আফটার এইচএস তোমার নিজেরই বাড়িতে টাকা চাইতে খারাপ লাগবে। আর খুব বিটার ট্রুথ, টাকা তো তোমার প্রয়োজনই। এবার তোমাকে নিজেরটা নিজেকে যদি চালাতে হয়, কোন সাবজেক্টে পড়লে তুমি নিজেরটা নিজে চালাতে পারবে, প্লাস খুব তাড়াতাড়ি একটা কোনো চাকরি পাবে। দেখো, আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বড় বিজনেসম্যান হবো স্বপ্নটা খুব কম জনের থাকে। তার কারণ, বড় বিজনেসম্যান হতে গেলে যে প্রথম ফান্ডিংটা দরকার, যে প্রথম তোমাদের কি বলবো মানে পুঁজিটা দরকার, সেটা আমাদের কারোর থাকে না। চলো, তোমরা আছো মোটামুটি কয়েকজন। দেখো কি নিয়ে পড়লে কি হবে। তাহলে দেখো, এখন আমি তোমাদেরকে যদি বলি, আফটার এমপি মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এরপর তোমাদের সামনে খুব জেনারেলি 3টে রাস্তা খোলা আছে, তাই তো? আরো রাস্তা আছে, আমি মেনলি 3টের কথাই বলছি, যেটা হলো আর্টস, সায়েন্স, আর একটা হলো কমার্স। ঠিক, আর্টস, সায়েন্স আর কমার্স। এবার দেখো, এই যে কমার্স সাবজেক্টটা আছে না, এই কমার্স সাবজেক্টটা সম্পর্কে আমি যেটুকু জানি, এই সব সাবজেক্টগুলোতে, মানে তোমাদের ক্লাস ইলেভেনে মেনলি কতগুলো সাবজেক্ট থাকে বলো দেখি? 6টা সাবজেক্ট থাকে। এই 6টা সাবজেক্টে পড়ার মধ্যে এটা দুটো ভাগ হয়। একটা হয় তোমার যেটা স্কুল থেকে দেয়, সেটা হলো বেঙ্গলি আর ইংলিশ। এই দুটো তোমাকে নিতেই হবে। এই বেঙ্গলি আর ইংলিশ সাবজেক্টটা তোমার বেস্ট 5-এর মধ্যে এই দুটো ইনক্লুডেড। মানে তুমি সবচেয়ে কম নাম্বারও যদি বেঙ্গলিতে পাও, তাও এই দুটো ইনক্লুডেড হবে। আর বাকি 4টে সাবজেক্ট এখানে থাকে। চারটে সাবজেক্ট থাকে। এই 4টে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটি তোমার থাকুক না কেন, সবচেয়ে কম নাম্বার যেটাই থাকবে, লিস্ট নাম্বার তুমি এই 4টের মধ্যে যেটাতে পাবে, সেই লিস্ট নাম্বার সবচেয়ে কম যেটা, সেটা তোমার হয়ে যাবে 4th সাবজেক্ট। বুঝতে পারলে? সবচেয়ে লিস্ট নাম্বার যেটাতে, সেটা 4th সাবজেক্ট। মনে করো থাকলো তোমার সায়েন্স নিয়ে পড়েছো তুমি, ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, আর বায়োলজি আছে। প্রত্যেকটা 100 নাম্বারের পরীক্ষা। প্রত্যেকটা যদি 100 নাম্বারের পরীক্ষা হয়, তুমি মনে করো এটাই পেয়েছো 60, এটাই পেয়েছো 50, এটাই পেয়েছো 70, এটাই পেয়েছো 80, তখন কিন্তু তোমার এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা হয়ে যাবে কি 4 সাবজেক্ট। বুঝতে পারলে?
তখন এই বায়োলজিটা যেটাকে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে চয়েস করেছিলে সেটা তোমার মেন সাবজেক্টে ঢুকে যাবে। ক্লিয়ার হয়েছে? এটা হলো মেন প্যাটার্ন। এবার আসি স্ট্রিম চয়েসে। দেখো তুমি যদি কমার্স নিয়ে পড়ো, কমার্সে তুমি যদি এইচএস করো, এখানে তোমাকে মেনলি যে সাবজেক্টটা পড়তে হয় ইকোনমিক্স। ঠিক, ইকোনমিক্স পড়তে হবে, ম্যাথ পড়তে হবে। কারণ দেখো ইকোনমিক্স পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, এছাড়াও আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হলো অ্যাকাউন্টিং। ঠিক আছে, ইকোনমিক্স, ম্যাথ, অ্যাকাউন্টিং, এছাড়াও অন্যান্য সাবজেক্ট এখানে থাকতে পারে। এটার সম্পর্কে আমার আইডিয়া খুব বেশি নেই, তবে এইটার থেকে তুমি যেটা করতে পারো সেটা হলো বিজনেস ম্যানেজমেন্ট। এছাড়াও তুমি হতে পারো এডিটর, সিএ হতে পারো এখান থেকে। ঠিক আছে, তুমি ইকোনমিক্স নিয়ে পড়লে এডিটর, মানে বিভিন্ন যে অ্যাকাউন্টিং এডিটরগুলো হয় সেগুলো এখান থেকে পড়লে তোমার সুবিধা হয়। এরপর আসি আর্টস আর সায়েন্স নিয়ে, এই দুটোকে আমরা মেনলি ফোকাস করে বলছি। দেখো এছাড়াও তোমার কম্পিউটার সায়েন্স আছে। কম্পিউটার সায়েন্স তো বর্তমান এআই যুগ, সেটা তুমি বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হবে, তাই তো। কম্পিউটার সায়েন্স আছে এখানে, কম্পিউটার সায়েন্স, ওটা সায়েন্সের পার্টের মধ্যে ঢোকাচ্ছে। দেখো তাহলে এই যে আর্টস আর সায়েন্স আছে, তোমাদের যদি কারোর লক্ষ্য থেকে থাকে যে আমার খুব তাড়াতাড়ি একটা সরকারি চাকরি পেতে হবে, খুব তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা সরকারি চাকরি পেতে হবে, সেক্ষেত্রে তুমি প্রথমে দেখো আর্টস আর সায়েন্সের মধ্যে আমাদের সবার যেটাই, সায়েন্স মানে প্রচুর পড়তে হয় আর আর্টস মানে খুব পড়ার দরকার নেই, এই ধারণার থেকে একটু বেরিয়ে আসো। সায়েন্স মানে তোমাকে যদি 10 ঘন্টা ডেলি পড়তে হয়, আর্টস মানেও কিন্তু 4 থেকে 5 ঘন্টা তোমাকে ডেলি পড়তে হবে। এমনটা না আর্টস মানে তোমার পড়াই লাগবে না, পড়তে তোমাকে দুটো সাবজেক্টেই হবে, বাট তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তোমাকে একটু বেশি সময় দিয়ে পড়তে হবে, সময়টা একটু বেশি লাগবে বুঝতে, তোমাকে আর্টসও হবে সায়েন্সও হবে। এখন দেখো সায়েন্সের ক্ষেত্রে যদি তুমি পড়তে চাও, মানে এই সায়েন্সের মধ্যে আবার বায়োসায়েন্স হয়, তারপর মেন সায়েন্সের যেটা হয় সেটা হলো 1 নম্বরে থাকে ফিজিক্স, 2 নম্বরে থাকে কেমিস্ট্রি, 3 নম্বরে থাকে ম্যাথ, আর 4 নম্বরে থাকে বায়োলজি। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবি বলা হয় একসঙ্গে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবি। এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে তুমি যখন পড়বে তখন এইটা তোমার হয়ে গেল মেন সায়েন্স। এছাড়াও তোমার কম্পিউটার সায়েন্স আছে, ঠিক, কম্পিউটার সায়েন্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, বায়ো সায়েন্স আছে। ওই বায়ো সায়েন্সে সাধারণত এই ম্যাথটা থাকে না, ঠিক আছে, বায়ো সায়েন্সে ম্যাথটা থাকে না। কম্পিউটার সায়েন্স তুমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, এরপর দেখো, এরপর তোমার যেটা আছে আর্টসের সাবজেক্ট। আর্টসের প্রচুর সাবজেক্ট আছে, এখান থেকে বাংলা ইংরেজি তো সবার ক্ষেত্রে তোমাকে স্কুল থেকে দেবে। এখান থেকে দেখো আর্টসের সাবজেক্টে মেনলি যেটা আছে, হিস্ট্রি নিতে পারো, পলিটি নিতে পারো, হাই স্কোরিং সাবজেক্ট নিতে পারো তুমি, কি বলো দেখি, সংস্কৃত। তারপর এছাড়াও তুমি নিতে পারো হিস্ট্রি, পলিটি, সংস্কৃত, জিওগ্রাফি। এই জিওগ্রাফির জন্য আলাদা করে নেওয়া হয়। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বরে তুমি নিতে পারো হিস্ট্রি, পলিটি, সংস্কৃত, বায়োলজি, আর যেটা থাকে দর্শন, তোমার দর্শনের ইংরেজিটা ফিলোজফি নিতে পারো। এছাড়াও তোমাদের আরো সাবজেক্ট আছে কিন্তু, হ্যাঁ, এই নয় যে এই 4টে সাবজেক্টই আছে, এখান থেকে তোমাদের যে আরো স্কুল যে সাবজেক্টগুলো দেবে, ডান্স আছে, সঙ্গীত আছে, তোমরা যে কোনো সাবজেক্ট নিতে পারো, আর্ট কালচার আছে, কোনো অসুবিধা নেই। এগুলো তোমাদের স্কুল ওরিয়েন্টেড ভ্যারি করে যে স্কুলে কোন কোন সাবজেক্টে পড়ানো হয়। বোঝা গেছে? এবার দেখো তুমি কোনটা নিয়ে পড়লে তোমার ভালো হয়, মানে সায়েন্স নিয়ে পড়লে কি কি সুবিধা আছে আর আর্টস নিয়ে কি কি পড়লে সুবিধা আছে এটুকু বলি। তাহলে দেখো তোমার ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স থাকে, আমি প্রথমে সায়েন্সে আসি। ঠিক আছে, যদি সায়েন্স থাকে, তুমি সায়েন্স নিয়ে পড়েছো মানে পিওর সায়েন্সের কথা আমি বলছি, হ্যাঁ, বায়ো সায়েন্স বা কিছু নয়। এখন বিভিন্ন স্কুলে তুমি শুধু ফিজিক্স পড়তে পারো, শুধু ম্যাথ পড়তে পারো, শুধু বায়োলজি পড়তে পারো, তুমি ম্যাথকে আর্টসের সাবজেক্টের সঙ্গে পড়তে পারো, ম্যাথ ভালো লাগে, সেগুলো সব আলাদা। এখন আমি পিওর সায়েন্সের কথা বলছি। দেখো এই পিওর সায়েন্সে যদি পড়ো
তোমার বয়স এখন কত? মাধ্যমিক দেওয়ার পর তোমার বয়স এখন 16 বছর। ঠিক এর থেকে 6 মাস পরে 16.5 ইয়ার থেকে 18 ইয়ার পর্যন্ত একটা এক্সাম ওরিয়েন্টেড হয়, একটা ইউপিএসসি এক্সাম কন্ডাক্ট করে, সেটা হলো এনডিএ, যার ফুল ফর্ম ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এটা ডাইরেক্ট তোমার অফিসার র্যাঙ্কের চাকরি, বুঝতে পেরেছো? মানে তুমি যখন বয়স তোমার 16 বছর থেকে 18 বছরের মধ্যে, তখন তুমি এনডিএ যদি পরীক্ষা ক্লিয়ার করতে পারো, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে, বছরে 2বার পরীক্ষা হয়, তুমি হার্ডলি 2বার পরীক্ষা দিতে পারবে। 2বার, তোমার ভাগ্য ভালো হলে তুমি 3বার পরীক্ষা দিতে পারো তোমার বয়স ম্যাচ করলে। 6 মাস পর পর পরীক্ষার ফর্ম বেরোয়, ওগুলো তুমি এনডিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাহলে দেখো, এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি তুমি দিতে পারছো যদি তোমার পিওর সায়েন্স থাকে। আর এই সায়েন্সের রেজাল্টটা, এখন তো রেজাল্ট বেরোনোর কোনো গল্প নেই, মানে তুমি জাস্ট সায়েন্স নিয়ে পড়ছো, 11-12 এর সিলেবাসের উপর থেকে তোমার 16.5 থেকে 18 বছর পর্যন্ত ফার্স্ট এক্সাম তুমি যেটা দিতে পারবে সেটা হলো এনডিএ। এরপর তুমি এইচএস পাস করে গেলে, এই এইচএস পাসটা তোমাকে কি করতে হবে বলো দেখি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটেতে মিনিমাম 60% নাম্বার নিতে হবে। 60 to 65%, তার বেশি লাগে না। কোনোটাই 60 দেয়, কোনোটাই 65 দেয়। এই এইচএস পাস করলে তখন তোমার বয়স কত? তখন তোমার বয়স 18 বছর। এই 18 বছর থেকেই তুমি যে মেন কয়েকটা এক্সাম পাবে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এক্সাম নেভি, মার্চেন্ট নেভি নয় কিন্তু, নেভির দুটো পার্ট আছে, একটা এএ আর একটা এসএসআর। নেভি পাবে, এয়ার ফোর্স পাবে, আর্মি পাবে, বুঝতে পারলে? এইগুলোর সব কিন্তু অফিসার র্যাঙ্কের কথা বলছি, এগুলো কিন্তু একটিও গ্রাউন্ড ডিউটি নয়, ঠিক আছে? এবার দেখো, আর্মি, নেভি, এয়ার ফোর্স পাবে। এই তিনটে তুমি এমন না যে সায়েন্স থেকেই শুধু পাবে, আর্টস থেকেও পাবে, বাট সায়েন্স থেকে তুমি যেগুলো পাবে সেগুলো তোমার অফিসিয়াল জব ওরিয়েন্টেড, ঠিক আছে? এরপর দেখো, সেন্ট্রালের যে বিভিন্ন জবগুলো পাবে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট জব এসএসসি। এই এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন নয়, স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? এসএসসি পাবে, স্টাফ সিলেকশন কমিশন। এই এসএসসির আন্ডারে কম করে 10টা পরীক্ষা হয়, এসএসসি জিডি হয়, এসএসসি এমটিএস হয়, সেগুলো পাবে। এছাড়াও সেন্ট্রালের আরো যে সমস্ত পরীক্ষাগুলো হয়, তার মধ্যে থেকে তুমি এই যে সমস্ত তোমার ফোর্স, মানে আর্ম ফোর্স যেগুলো গো, ওই কলকাতা পুলিশটা তো স্টেটের আন্ডারে চলে আসছে। তুমি আর্ম ফোর্স বলতে আমি বলছি আসাম রাইফেলস, ওইগুলোর আলাদা আলাদা করে বেরোয়। আসাম রাইফেলস, ইন্দো তিবেতিয়ান, ওই ভুটান সীমান্ত যেটা গার্ড দেয়, বাংলাদেশ মানে তোমার বর্ডার, বিএসএফ, এইগুলোর আলাদা আলাদা করে রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে? এইটুকু তুমি সায়েন্স থেকে ডাইরেক্ট অফিসার র্যাঙ্কে যেতে পারছো, ক্লিয়ার? এবার দেখো, এরপর যারা আর্টস নিয়ে পড়েছো, এখানে মেন দুটো জিনিসই বলিনি। যারা সায়েন্স থেকে একদম সবচেয়ে বেশি পড়া করতে চাও, সেটা হলো নিট, ডাক্তার হতে চাও পিওর সায়েন্স লাগবে। জেইই, যারা ইঞ্জিনিয়ার হতে চাও, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, তারা পাবে। এছাড়াও দেখো, বিভিন্ন এরপরে আফটার 12 মানে মাধ্যমিকের পরে বলছি না, এইচএস পাস আউট করার পরে বিভিন্ন রকমের তুমি ম্যানেজমেন্ট কোর্সে যুক্ত হতে পারবে। ম্যানেজমেন্ট কোর্স পাবে, যেমন হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিভিন্ন ম্যানেজমেন্টের কোর্স পাবে। এছাড়াও তোমার যদি সায়েন্স থেকে থাকে, তুমি এখান থেকে ওই বিভিন্ন যে প্যাথোলজিগুলো আছে, যেগুলোতে তোমার মেডিকেলের ওই টেস্টগুলো হয়, সেগুলো করতে পারো। তারপরে তোমার ওই প্যাথোলজি ডিপার্টমেন্টে যেতে পারো, মেডিকেল ডিপার্টমেন্ট যেতে না পারলে প্যাথোলজি ডিপার্টমেন্টে যেতে পারো। এছাড়াও তুমি এখান থেকে বিভিন্ন রকমের কোর্স করে আলাদা দিকে বেরোতে পারো, স্কোপটা অনেক বেশি। এবার দেখো, যদি তোমাদের বাড়ির অবস্থা কারোর খুব খারাপ হয়, অথচ তার মনে ইচ্ছে আছে ডাক্তারি পড়বে, কিন্তু সে ডাক্তারি পড়ার জন্য যোগ্য, ডাক্তারি পড়ার জন্য যোগ্য ইন দ্য সেন্স তার ডাক্তারি পড়ার মতো এবিলিটি আছে, কিন্তু পারিবারিক দিক থেকে অতটা এফোর্ড করতে পারবে না। একটা ডাক্তারি এখন বেসরকারিতে পড়াতে গেলে 75 লক্ষ টাকা খরচা, শুধু কলেজ ফিস।
সম্ভব নয় আমাদের মতো পরিবারের ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে তুমি যদি এই নেভি বা এয়ার ফোর্সে ক্র্যাক করতে পারো, এটাকে যদি ক্র্যাক করতে পারো, আর যদি তোমার এইচএস বায়োলজিতে 90% অ্যাবাভ মার্কস থাকে, 90% অ্যাবাভ মার্কস থাকে, তাহলে তুমি এই আর্মি, নেভি, এয়ার ফোর্স, এই যে 3টে উইংস, এই উইংসের ওদের মেডিকেলের আন্ডারে পেয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আর্মি, নেভি আর এয়ার ফোর্সের যদি মেডিকেল আন্ডারে পাও, আর্মি, নেভি, এয়ার ফোর্সের লোকজনই তোমাকে মেডিকেল পড়াবে। এখানে দুটো সুবিধা হবে, একটা তোমার মেডিকেল পড়তে কোনো খরচা হবে না, আর দুটো তুমি মেডিকেল পড়ার জন্য মাসে 30-35 হাজার টাকা মাইনে পাবে। বুঝতে পারলে? যদি সায়েন্স নিয়ে পড়ো তারপরে এসে এখানে, তার আগে কিন্তু নয়। এবার দেখো, এখান থেকে তুমি জয়েন্ট পেতে পারো। এবার জয়েন্ট যখন ক্র্যাক করবে তখন তোমার মেকানিক্যাল পাবে, ইঞ্জিনিয়ারিং পাবে, ওগুলো আলাদা আলাদা দিক। এছাড়াও তুমি এখান থেকে যেটা করতে পারো, জ্যাম দিতে পারো, জ্যাম। আইআইটি গুলোর জন্য যেতে পারো বিভিন্ন, অবশ্যই তারপরে তুমি অনার্স করতে পারো, ওগুলোতে আসছি। বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি নিট, এইচএস এ পিওর সায়েন্স পড়ার পর তুমি নিটে যেতে পারো, জয়েন্টে যেতে পারো। এবার তোমার নিট যদি অ্যাফোর্ড করতে না পারে, অথচ তোমার কোয়ালিটি আছে, তুমি নিট পড়তে পারবে, তোমার ইচ্ছা আছে তুমি নিট পড়তে পারবে, তুমি এগুলোতে অ্যাপ্লাই করো, এগুলোতে পাস আউট হও। তারপর তোমার বায়োলজিতে যদি এইচএস এ 95%, 90% অ্যাবাভ নাম্বার থাকে, তুমি ডাইরেক্ট ওদের মেডিকেলে পড়তে পারবে। মানে তুমি একদম ফোর্সের আন্ডারে থেকে মেডিকেলে পড়বে। বুঝতে পেরেছো? এটা একটা সুন্দর স্কোপ। আর একটা যে ব্যাপারটা আছে, এই জায়গাটাই ফোকাস করো। তোমার যখন 18 বছর বয়স, তুমি 16.5 থেকে 18-র মধ্যে এনডিএ পরীক্ষা দিয়ে যখন অফিসার র্যাঙ্কে যাবে, তোমার 18 বছর বয়স, তুমি যখন 19 বছর হবে, আফটার ট্রেনিং তুমি জয়েন করবে অ্যাজ এ অফিসার হিসেবে, মানে কমান্ডার অফিসার হিসেবে। মানে তোমার আন্ডারে হয়তো দেখা গেল 500-700 জন সৈনিক আছে, তুমি তাদের কমান্ডার অফিসার। খুব বড় পোস্টের চাকরি ওটা একটা। ঠিক আছে? এরপর দেখো, এটুকু গেল শুধুমাত্র ওই 18 থেকে 20 বছরের মধ্যে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলো। এরপর তুমি এখান থেকে যেটা করতে পারো, তুমি পিওর সায়েন্সে পড়েছো, এরপর তোমাকে, তুমি পিওর সায়েন্সে পড়ে এইচএস পাস করেছো, এইচএসে সবচেয়ে কম নাম্বার 60% রাখলেই এনাফ। বুঝতে পেরেছো? প্রচুর হাইফাই নাম্বারের দরকার নেই, তুমি 60%-এ পাস করেছো, যত পাবে তত বেশি, কিন্তু সবচেয়ে তুমি কম 60% পেতে পারো। এখন প্রচুর নাম্বার ওঠে। এখন তুমি দেখো, এইচএস এর 3টে যদি পিওর সায়েন্সে পড়ো, 70+30 করে, এইটা তোমার হয় প্র্যাকটিক্যাল। এটা স্কুল দেয়, আর কোনো স্কুল তার স্টুডেন্টকে খারাপ নাম্বার দেয় না, এটা অলিখিত সত্য কথা একদম। আর এই যে 70 মার্কস থাকে, এর মধ্যে তোমার 30 থাকে এমসিকিউ, আর 40-র মধ্যে আবার সেই 1 নাম্বার 2 নাম্বার করে ভাগ ভাগ হয়ে থাকে। বুঝতে পেরেছো? আফটার অল 75% নাম্বার উঠেই যায়, ওটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই, একটু পড়াশোনা করলে 75% নাম্বার উঠে যায়। বোঝা গেল? এরপর দেখো, তুমি এইচএস পাস করলে, তারপর তুমি কিসে ভর্তি হবে? কলেজ। এই এইচএ পাস করার পর কেউ কলেজে ভর্তি না হয়ে এখান থেকে এখন বর্তমান ওয়েস্ট বেঙ্গলের ইতে তুমি যেতে পারো, ডিএলএড করতে পারো, ডিএলএড করতে পারো, যেখান থেকে তুমি প্রাইমারি টিচার হবে। ঠিক আছে? এবার কলেজ পাস আউট করার পরে যে কোনো একটা সাবজেক্টে তুমি প্লেন পাস কোর্সে পড়লে, এখান থেকে কলেজে তুমি দুটো পার্টে যেতে পারো, একটা হয় অনার্স আর একটা হয় পাস। এবার দেখো, তোমার লক্ষ্য যদি থাকে যে আমি শিক্ষকতা করব, আমি প্রফেসর হব, আমি টিচার হব, ভেরি ফ্র্যাঙ্কলি বলছি ভাই, ইচ্ছেটাকে এখনই মেরে দাও। তার কারণ, টিচার হতে গেলে যে পরীক্ষাটা তোমাদের দিতে হয় সেটা হলো এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। আর আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একটিও এসএসসি পরীক্ষা হয়নি। তাহলেই বুঝতে পারছো, এই স্বপ্নটা যদি দেখে থাকো কেউ, স্বপ্নটা এখানেই মেরে দাও। কেমন? প্রাইমারি টিচার প্রত্যেক বছর ডিএড হচ্ছে, এই কিছুদিন আগে নিয়োগ হয়েছে, কত সালের বলো দেখি? 2014-17। 2014 আর 2017 সালে যারা টেট পাস করেছিল তাদের নিয়োগ দিচ্ছে 2024 সালে, মানে আফটার 10 ইয়ার্স। বুঝতে পারছো কেন বলছি এই টিচার হওয়ার স্বপ্ন কেউ দেখো না এখন থেকে, এটাকে ছাড়ো। তারপর দেখো, তুমি যদি, আমি এই পার্টটার কথা তোমাদেরকে বলছি না, এবার অনার্স করলে পাস কোর্স করলে, তোমার যদি পাস কোর্সে সিম্পল পড়ো,
যে কোনো সাবজেক্টের উপর আর্টস হোক বা সায়েন্স তুমি পাস কোর্স পড়ে নিলে মানে তোমার সবচেয়ে টপেস্ট এক্সাম কি বলো দেখি, আইএএস আইপিএস হওয়ার এক্সাম, তুমি সেটা দিতে পারো। প্লেন পাস কোর্স উইথ 60% রেজাল্ট, তুমি প্লেন পাস কোর্সে পড়েছো, তোমার 60% রেজাল্ট আছে, সায়েন্স স্ট্রিম হোক আর্টস স্ট্রিম হোক, তুমি ইউপিএসসির মতো বড় পরীক্ষা দিতে পারো। তার মানে বুঝতে পারছো এই অনার্সটা করার খুব একটা গুরুত্ব বর্তমানে নেই। হ্যাঁ, যদি তোমাদের কারোর ইচ্ছে থাকে যে আমি নেট পাস করব, সেট পাস করব, নিট নয় নেট, নেট সেট পাস করব, প্রফেসর হব, দেন ফাইন, তুমি অনার্স করো, অসুবিধা নেই। তবে দেখো আমি বর্তমানের পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদেরকে বলছি যে যদি কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে নামতে হয়, যেমন আমাকেই দেখো, আমি অনার্স করেছি ম্যাথে, বিএড করেছি, তারপর কি এখন বেকার বসে আছি। সে এই পরিস্থিতিতে যদি আসতে না চাও তাহলে পরে প্লেন পাস কোর্সে পড়ো, দিয়ে এই পাস কোর্সে পড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রকমের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় তাদের সিলেবাস দেখো, সেগুলো একটু একটু করে পড়তে শুরু করো। বোঝা গেল? এরপর থেকে তুমি এখান থেকে তুমি বড় বড় পরীক্ষার মধ্যে তুমি এসএসসি পরীক্ষা দিতে পারবে, তোমার এসএসসির এমটিএস দিতে পারো, এসএসসি জিডি তো দিতে পারো আর্ম ফোর্সের আন্ডারে, এছাড়াও দিতে পারো এখান থেকে তুমি এসএসসির আন্ডারেই একটা হয়, সেটা হলো সিজিএল। ইউপিএসসির পরে যদি কোনো পোস্ট থেকে থাকে সেটা ইউপিএসসির পরের পোস্ট সিজিএল দেয়। এরপর দেখো তুমি যখন কলেজ পাস আউট করলে তখন তোমার বয়স কত, 21 বছর। এই 21 বছর বয়সে এসে তুমি ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গায় চাকরি পাবে। কি কি? 1 নাম্বার দেখো WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এটা তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারো, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে দিতে পারো। এরপরে যেটা পাবে সেটা হলো WB পুলিশ। এই পুলিশের মধ্যে দুটো পার্টে দিতে পারবে, কনস্টেবল আর একটা পারবে এসআই। একই রকমের পাবে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের আন্ডারেও দুটো পার্ট পাবে, কনস্টেবল আর এসআই। এছাড়াও যেগুলো পাবে ফুড এসআই পাবে, কবে বেরোবে সেগুলোর কোনো ঠিক ঠিকানা থাকে না, তবে পাবে। ক্লার্কশিপ পাবে, ফুড এসআই পাবে, ক্লার্কশিপ পাবে, এছাড়াও মিসলেনিয়াস পাবে, মিসলেনিয়াস পাবে। কেমন? এগুলো তুমি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে দিতে পারো আফটার গ্র্যাজুয়েশন। বোঝা গেছে? এবার দেখো যারা ভাবছো যে আমি এই কম্পিটিটিভ ফিল্ডে নামবো তাদের ক্ষেত্রে বলি, দেখো এক্ষেত্রে দেখো যারা ভাবছো যে আমি কলেজের পর কম্পিটিটিভ এক্সাম দেবো, কম্পিটিটিভ এক্সাম ইন দ্য সেন্স মানে ট্র্যাডিশনাল যেগুলো হচ্ছে এগুলো, তাদের হাতে দুটো পার্ট আছে, একটা আছে আর্টস আর একটা আছে সায়েন্স। ঠিক আছে, একটা আছে আর্টস, একটা আছে সায়েন্স। এবার দেখো সায়েন্সের ক্ষেত্রে তো আমি এতক্ষণ বললাম, কিন্তু এই কম্পিটিটিভ এক্সামের যদি তুমি সিলেবাস দেখো, এখানে মেন মার্কস ক্যারি করে হিস্ট্রি, ঠিক আছে, যেটা তোমার সায়েন্সে নেই। তারপর তোমাকে এখানে পড়তে হয় পলিটি, পলিটি মানে পলিটিক্সের ব্যাপারগুলো যে আর্টিকেলগুলো হয়। তারপর তোমাকে পড়তে হয় কি, জিওগ্রাফি, ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড জিওগ্রাফি। ঠিক আছে, এরপর তোমার যেটুকু লাগে ক্লাস 10 অবধি ম্যাথ লাগে, 11-12 ওই বড় বড় ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ কোথাও লাগে না। এরপর যেটা লাগে তোমার ক্লাস 10 অবধি ফিজিক্স আর বায়োলজি লাগে, এটা তোমার কম্পিটিটিভ এক্সামের মেইন সিলেবাস। আর একটা জিনিস লাগে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমানে যে সমস্ত ঘটনাগুলো চলছে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ, সেগুলো। তাহলে তুমি আমাকে বলো, যদি তোমাকে আফটার গ্র্যাজুয়েশন সায়েন্সে তুমি গ্র্যাজুয়েট করলে, এই গ্র্যাজুয়েট করার পর যদি তোমাকে কম্পিটিটিভ ফিল্ডে ফিরে যেতে হয় তাহলে তোমাকে আবার কোনগুলো পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, পলিটি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, 10 লেভেলের ম্যাথ পড়তে হবে। তুমি ক্লাস 11-12 যে এরকম মোটা মোটা বইয়ের অঙ্ক করবে কোথাও কোনো কাজে লাগবে না যদি তুমি কম্পিটিটিভ ফিল্ডে ফিরে যাও। তাহলে তুমি যদি আর্টসে পড়ো তোমার এই সাবজেক্টগুলো থাকছে, যে সাবজেক্টগুলো কম্পিটিটিভে লাগবে, তাই তো? দেখো আর্টসের মধ্যে একটা মেন ফোকাসের জায়গা থাকে ইংলিশ, ঠিক সেরকম সায়েন্সের মধ্যে একটা মেন ফোকাসের জায়গা থাকে ম্যাথ। কেন এই ইংলিশ ম্যাথ মেন ফোকাসের জায়গা? তার কারণ তুমি তোমার গ্রামে আশেপাশে বাড়িতে দেখবে, আমি বারবার একটা কথা বলছি, যা বলছি নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেদের জন্য, যাদের নিজের পড়াশোনার সঙ্গে সঙ্গে ফ্যামিলিটাকেও সমান কদর দিয়ে দেখতে হয়। বুঝতে পারলে? তাহলে দেখো এই যে ম্যাথটাকে বলছি গুরুত্বপূর্ণ আর ইংলিশটাকে বলছি গুরুত্বপূর্ণ, তার কারণ কি?
তার কারণ এই সাবজেক্ট দুটো এমন একটা সাবজেক্ট যার টিউশন তুমি পাবেই। যদি কিছু না পাও তুমি টিউশন পাবে কোন সাবজেক্ট দুটো, ম্যাথ পাবে আর ইংলিশ পাবে। তবে এখন অনেকেই বাংলা টিউশন আলাদা করে পড়ো, ক্লাস 10-এ তোমার কি বলবো ইতিহাস টিউশন আলাদা করে পড়ো, আমি মানছি সেই টিউশনগুলোও পাবে, কিন্তু এর যে পরিমাণ ডিমান্ড তুমি পাবে বাজারে, যে পরিমাণ টিউশন টিচারের ক্রাইসিস পাবে, সে পরিমাণ টিউশন কিন্তু অন্যান্য সাবজেক্টে পাবে না। সব থেকে বড় কথা বলছি, যদি কেউ সিবিএসসি বা আইসিএসসি বোর্ড পড়াও, দারুণ সুন্দর সিলেবাস, এই সিবিএসসি আইসিএসসি বোর্ড যদি পড়াও, তার অ্যাটলিস্ট টিউশন তাকে জবাব দিতে হবে। মানে আশেপাশে খুব হাতে গোনা ছেলে মেয়ে পাবে যারা সিবিএসসি আইসিএসসি বোর্ড পড়ায়। এবার দেখো যে জায়গাটায় ছিলাম, এই কম্পিটিটিভের সিলেবাসগুলো যদি তোমাকে পড়তে হয়, তাহলে আমি বলবো তুমি আর্টসে ভর্তি হও, সিম্পল গ্র্যাজুয়েশন করো, পাস কোর্সে, কোনো অনার্স নেওয়ার দরকার নেই, তারপরে তুমি ওখানে যাও। এবার বলবে স্যার আপনি যা বললেন আমাদেরকে সবাইকেই ঘুরে ফিরে সেই কম্পিটিটিভেই ফিরে আসতে হচ্ছে, কারণ ইন প্রেজেন্ট সিচুয়েশন ইন্ডিয়াতে যদি কোনো রিক্রুটমেন্ট হয় সেটা পুরোপুরি ফোর্স লেভেলে রেগুলার রিক্রুটমেন্ট হচ্ছে, তাই তো? তুমি বিগত 2-3 বছর ধরে দেখো, 2-3 বছর কেন তারও বেশি বছর ধরে দেখো, যে বন্ধু বান্ধব তোমাদের দাদা দিদিরা যারা চাকরি পেয়েছে তারা সবাই দেখবে ফোর্সে চাকরি পেয়েছে, কেউ এয়ারফোর্সে পেয়েছে, কেউ নেভিতে পেয়েছে, খুব কম জন আছে অন্য ফিল্ডে পেয়েছে। তাহলে তোমাকে যদি ইন্ডিয়ার রেগুলার রিক্রুটমেন্ট যদি কিছু হয় তাহলে সেটা ফোর্স। আর যদি ফোর্সে যেতে হয়, দেখো ফোর্সে আমি প্রথমেই বললাম একটা অফিসার র্যাঙ্কের চাকরি ছিল এনডিএ, সেই ফোর্স তোমার যদি লক্ষ্য হয় তাহলে তোমার সায়েন্স নিয়ে পড়াটাই বেটার, তাই না? তুমি সায়েন্স নিয়ে পড়লে ম্যাথটাকে একটু ভালো করে করলে, যাতে কিছু না পেলে এই জিনিসটাকে করতে পারো, অ্যাটলিস্ট নিজেরটা তো চলবে ভাই। তারপর দেখো তাহলে ফোর্সে যেতে গেলে তুমি ম্যাথটা ভালো করে করলে, এটা তোমার ক্লিয়ার হলো। অ্যাটলিস্ট দেখো এমনভাবে পড়বে এরপর যাতে তুমি অন্যকে পড়াতে পারো, তা নাহলে কিন্তু মুশকিল। তোমার এই ব্যাপারটা থাকতে হবে যে আমি নিজে পড়ার পর অন্যকে পড়াতে পারবো। তাহলে তুমি এখান থেকে যদি রেগুলার রিক্রুটমেন্টে এয়ারফোর্স নেভিতে যেতে পারো, ওদিকটা চলে গেলে বেরিয়ে গেলে। আর যদি না পারো, তুমি সায়েন্সে প্লেন গ্র্যাজুয়েট করার পর তোমার এখান থেকে, তুমি যখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হবে তখন তোমার ম্যাথ অবশ্যই স্ট্রং, এই ম্যাথের সঙ্গে আর একটা জিনিস স্ট্রং হবে, কি বলো দেখি, রিজনিং। কারণ এই রিজনিং ম্যাথেরই মতো, কিচ্ছু নেই, ম্যাথ রিজনিং একসঙ্গেই হয়, ঠিক আছে? তাহলে ম্যাথের সঙ্গে তোমার রিজনিংটা ক্লিয়ার হলো। আর এই যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি থাকলো, সেটা তুমি গ্র্যাজুয়েশনে যখন পাস কোর্স পড়বে, সেই গ্র্যাজুয়েশনের পাস কোর্সে পড়ার চাপ খুব একটা থাকে না, থাকে চাপ থাকে, অনার্সের মতো থাকে না। তুমি চাইলে এই গ্র্যাজুয়েট পাস কোর্স করার সময় মোটামুটি কিছুটা সময় বের করে এইগুলোকে ক্লিয়ার করতে পারো। এখানে যে মেন জিনিসটা বাদ দিয়েছি সেটা হলো ইকোনমিক্স বলে একটা সাবজেক্ট আছে, সেটাও কিন্তু এই কম্পিটিটিভে এখন পড়তে হচ্ছে, ডিপলি পড়তে হচ্ছে। বোঝা গেছে? তাহলে তুমি সায়েন্স নাও বা আর্টস, তোমাকে যদি ঘুরে ফিরে কম্পিটিটিভ ফিল্ডে আসতে হয়, তাতেও তোমার আর্টসের দিকের পাল্লা সবসময়ই ভারী, কারণ এই যে সিলেবাসগুলো তোমাকে পড়তে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য, সেগুলো সব আর্টসের সিলেবাসে আছে। আর সায়েন্সের সিলেবাস যেটুকু লাগে সেটুকু তুমি ক্লাস 10 পর্যন্ত যেটুকু সায়েন্স পড়েছো এনাফ, মোর দ্যান এনাফ। বুঝতে পারলে? তোমার 11-12-এর মোটা বইয়ের অঙ্ক কম্পিটিটিভ ফিল্ডে কোথাও কাজে লাগে না, তুমি গ্র্যাজুয়েশন করার পরও যদি পরীক্ষা দাও তাও কাজে লাগে না। হ্যাঁ, এবার যেগুলো তুমি দেখো, তুমি যদি সায়েন্সে পড়ে ম্যাথ অনার্স করো, এখানে দেখো আমি যদি বলি ম্যাথের দিক থেকেই বলি, কম্পিটিটিভ ফিল্ডে যাচ্ছে না, তুমি পিওর সায়েন্স পড়েছো, এরপরে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো পেলে না, তোমার এখন ইচ্ছে হয়েছে তুমি অনার্স করেছো, আমি ম্যাথ দিয়েই বলি আমার বলতে সুবিধা হবে, তুমি ম্যাথে অনার্স করেছো, এরপর তুমি অনার্স করার পরে বিএড, অনার্স করলে কত বছর? 3 বছর। এখানে তোমার কত বছর বয়স হয়েছে? 18 বছর বয়স হয়েছে। 18 বছর পর তুমি যখন অনার্স কমপ্লিট করছো তখন তোমার বয়স অলরেডি 21 বছর। এরপর তোমাকে 2 বছরের কি করতে হবে? বিএড করতে হবে। বিএড মানে ব্যাচেলার অফ এডুকেশন। এই বিএড করবে তবেই তুমি বিভিন্ন রকমের এই মানে স্কুল সার্ভিস কমিশন, বিভিন্ন টিচিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বিএড করলে মানে তোমার বয়স কত বছর হলো? 23 বছরের কাছাকাছি হলো, ঠিক আছে? আমি নিয়ার অ্যাবাউট বলছি, মাঝে কোনো ইয়ার গ্যাপ নেই এই ভেবে। এই বিএড করার পর তুমি দেখলে যে না, আমাকে এমএসসি করতে হবে, মাস্টার ডিগ্রি করতে হবে। মাস্টার ডিগ্রি করলে, মাস্টার ডিগ্রি করার পর তোমার এখানে কত বছর চলে গেল? মাস্টার ডিগ্রি 2 বছরের হয়, সরি, মাস্টার ডিগ্রি 2 বছর করলে অলরেডি তুমি 25 বছর, ঠিক আছে? এরপর দেখো মাস্টার ডিগ্রি করার পর, আফটার মাস্টার ডিগ্রি তুমি যদি মনে করো যে আমি নেট বা সেটের প্রিপারেশন নেবো, প্রফেসর হব,
নেট বা সেটের প্রিপারেশন হব, অ্যাটলিস্ট পিএইচডি করব। তখন তোমাকে এই নেট সেট যদি তুমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পারো, ওর 3টে করে পরীক্ষা হয়, একটা জেনারেল, তারপর 2টো পেপার থাকে, সেটা সাবজেক্ট পেপার। এই নেট সেট ক্লিয়ার করে তুমি যদি পিএইচডি করো, এই পিএইচডিতে তোমার লাগে 5 বছর। তোমার এখন বয়স দাঁড়ালো 30 বছর। এরপর যদি তোমার একদম রিসেন্ট রিক্রুটমেন্ট হয় আর তুমি যদি ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পারো, তুমি প্রফেসর হবে, পিআরও ডট লিখে দিলাম, প্রফেসর হবে অ্যাজ এ কত বছর বয়সে? 31 ইয়ার। তার মানে তুমি 31 বছরে সব জায়গায় ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে করতে গিয়ে 31 বছর বয়সে প্রফেসর হবে, তোমার বয়স তখন 31। এখানে যে পড়াটা তুমি দেখলে, এই পড়াটা তোমাকে ফুললি ডেডিকেটেড থাকতে হবে। ফুললি ডেডিকেটেড মানে তোমাকে পড়তে হবে, তুমি টিউশন পড়াবো তার সঙ্গে নিজের পড়া করব, হয় না ওরকম করে, হিউজ কম্পিটিশন থাকে। বোঝা গেল? আর মানে তোমার 31 বছর অবধি তোমাকে তোমার ফ্যামিলি বেয়ার করতে হবে, তোমাকে এই 31 বছর বয়সেও বাবার কাছে টাকা চাইতে হবে, যে বাবা টাকা দাও, ফর্ম ফিল আপ করবো। এই ব্যাপারটা আছে, এই ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো। এরপর দেখো যে জায়গাটা আমি বলছি, এই একই ব্যাপার তুমি আর্টসের কোনো সাবজেক্টে অনার্স করার পর জেনারেল লাইনে যদি পড়তে চাও। এরপরে আর একটা জিনিস আছে যেটা রিক্রুটমেন্ট হয়, সেটা হলো রেলওয়ে। এই রেলওয়ের জন্য এখন দেখবে এই জিনিসটার খুব ডিমান্ড, পাইলট, লোকো পাইলট, এই ব্যাপারগুলো আছে। তোমাদেরকে আমি বলবো যারা পড়াশোনাতে মিডিয়াম, একদমই মিডিয়াম, যাদের পড়তে খুব একটা ভালো লাগে না, তারা এই আইআইটি না গো, এক্সট্রিমলি সরি, আইটিআই, তারা আইটিআই করো। এই আইটিআই এর আন্ডারে তোমার ওয়েল্ডিং হয়, ফিটার হয়, আরো বিভিন্ন উইংস গুলো হয়, যেগুলোতেই করে। মেন ব্যাপার এখানে তোমাকে শেখানো হয় কিভাবে ঝাল করতে হবে, কিভাবে ওই লোহার রড গুলোকে ঠিক করে সাজাতে হবে। এই জায়গাটা তুমি করার পর যে জায়গায় জবটা পাবে, সেটা ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন জব পাবে। যেমন দেখবে রেলওয়ের যে কামরাগুলো হয়, কামরাগুলো তো ঝাল দিয়েই তৈরি, লোহার কাজকর্ম, ওখানে তুমি রিক্রুটমেন্ট পেতে পারো। ঠিক আছে? আর যদি আর্টসে পড়ো, আর্টস নিয়ে পড়লে এখান থেকে তুমি জিওগ্রাফি, ওয়েদার ডিপার্টমেন্টে, আর্কিওলজি ডিপার্টমেন্টে, ঠিক আছে, এগ্রিকালচারে, এগুলো পুরোপুরি আলাদা আলাদা দিক, তুমি এই দিকে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি ওয়েদার ডিপার্টমেন্টে, এগুলো বড় বড় চাকরি, সময় দিয়ে পড়তে হবে, বড় বড় চাকরি, হাই র্যাঙ্কের চাকরি। তাহলে পুরো আলোচনার মোরাল তোমার যেটা দাঁড়ালো, এখন তোমরা যে যাই পড়ো না কেন, আর্টস পড়ো, সায়েন্স পড়ো, কমার্স পড়ো, যে যাই পড়ো না কেন, প্রত্যেককে কোথায় আসতে হচ্ছে? আমি দেখো, বা এটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে পড়াশোনাতেও মধ্যবিত্ত, যা নিট ক্র্যাক করার ক্ষমতা নেই, যে নিট ক্র্যাক করতে পারবে না, সবাইকে ফিরে আসতে হবে এখানটায়। ঠিক আছে? সবাইকে ফিরে আসতে হবে এখানটায়। এখানটার মধ্যে সবকিছু একদিকে, ব্যাংক একদিকে, এই ব্যাংকিং এর পরীক্ষাটা সম্পূর্ণ আলাদা, আর এইদিকে অল সেন্ট্রাল প্লাস স্টেট গভর্নমেন্ট জব, যেটা তোমার শুরু হচ্ছে 16.5 বছর থেকে, ম্যাক্সিমামলি শেষ হবে 35 বছরে গিয়ে। বোঝা গেছে? তাহলে দেখো এই ব্যাংকের ব্যাপারটা আলাদা, এগুলো গ্র্যাজুয়েশন লাগে। তাহলে তোমাকে যদি কম্পিটিটিভে আসতে হয়, এই কম্পিটিটিভে কার পাল্লা সবসময় ভারী? এটা হাইলি রেকমেন্ড করে আর্টস গ্রুপকে। কিন্তু এই আর্টস গ্রুপে এসে তুমি শুধুমাত্র যে চাকরিগুলো পাবে, সেগুলো তোমার ওয়ার্ক লেভেলের, মানে ফোর্স লেভেলে। বাট আর্টস গ্রুপ থেকে তুমি কি পাবে? ফোর্স গ্রুপের চাকরি পাবে কম্পিটিটিভে। আমি বলছি না আর্টস গ্রুপ থেকে অফিসার লেভেলের পাওয়া যায় না, কিন্তু তুমি ফোর্স বেশি পাবে। আর যদি তোমার সায়েন্স গ্রুপ থাকে, তুমি স্কোপটা অফিসারে বেশি পাবে, বুঝতে পারলে? সায়েন্স গ্রুপ থাকলে তুমি অফিসার লেভেলে চাকরির পরীক্ষায় স্কোপ বেশি পাবে, আর আর্টস গ্রুপ থাকলে তুমি ফোর্স লেভেলে চাকরির পরীক্ষায় স্কোপ বেশি পাবে। এখান থেকে দেখো, এরপর আমি তোমার বললাম যে কি থেকে পড়লে কি হয়। যদি তুমি কনফিডেন্ট হও, পড়তে পারবে। ঠিক আছে?
যদি তুমি কনফিডেন্ট হওয়াটা 23 হয়ে গেছে নাকি, সব করতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার কন্ডিশন, যদি ফোকাস ঠিক করে নাও, ফোকাস ঠিক করে নাও। দেখো আমি ফোকাস এখানে বলছি না যে তুমি মাধ্যমিকের পরে কি করবে, তোমার মেন ফোকাস তুমি কোন ফিল্ডে যেতে চাইছো। তুমি মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়লে 2 বছর 3 বছর কষ্ট করলে তারপর তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল হতে চাইছো, সেটা যদি তোমার ফোকাস হয় তুমি ভাই আর্টস নিয়ে পড়ো, তোমার অনেক বেশি সুবিধা হবে, কারণ আর্টসের সাবজেক্টগুলোই ওই পরীক্ষার সাবজেক্টের সঙ্গে সমান। মেন ফোকাস তোমাকে যেটা করতে হবে যে আমি কি করতে চাইছি, ঠিক আছে, ফোকাস ঠিক করে নাও। আর একটা কন্ডিশন, পরিশ্রমী হও। এই তিনটের মধ্যে যদি তোমার পরিশ্রম করার মানসিকতা থাকে, মানে তুমি যদি নিজের উপর বিশ্বাস করো যে আমি একটা অঙ্ক 10 বার ভুল হলে আমি 11 বার কেটে ঠিক করার ধৈর্য রেখে পড়াশোনা করতে পারবো, আমি সেই লেভেলের পরিশ্রম করতে পারবো। তুমি পড়াশোনাতে মাধ্যমিকে তুমি যদি 60%ও পাও, তবুও তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো যদি তোমার নিজের মধ্যে এই জিনিসটা থাকে। দেখো মাধ্যমিকে 60% পাওয়ার পর তুমি এইচএসে সায়েন্স নিয়ে পড়তেই পারো, মাধ্যমিকের রেজাল্ট কখনোই তোমার ক্যাপাবিলিটি ডিফেন্ড করে না। মাধ্যমিকের রেজাল্ট তুমি অন্য স্কুলে গিয়ে ভর্তি হতে যেটুকু কাজে লাগবে সেটুকুই। তোমাদেরকে বলবো যারা একদম গরিব বাড়ির ছেলে আছো, যারা মধ্যবিত্ত বাড়ির ছেলে আছো, চেষ্টা করো, এখন 2 মাস সময় আছে রেজাল্ট বেরোতে, প্রত্যেকেই চেষ্টা করো অ্যাটলিস্ট 2 মাস অন্তত পক্ষে সায়েন্সের বইগুলো পড়তে। যদি দেখো তোমার ভালো লাগছে, তুমি করতে পারছো, ধরতে পারছো, দেন গো টু সায়েন্স। বাট যদি দেখো যে না আমার ভালো লাগছে না, আমি পারছি না, আমার চাপ হচ্ছে, আমার কিছুই মাথায় ঢুকছে না, দেন ব্যাক টু আর্টস। আর্টসের 2 মাস পর থেকে পড়তে শুরু করলেও কোনো প্রবলেম নেই। আর্টসের সিলেবাস খুব ছোট হয়, কিন্তু এমন না পড়তেই হয় না, পড়তে হয়। সায়েন্সে যদি তোমাকে পড়তে হয় প্রত্যেক দিন 10 ঘন্টা, আর্টসে তোমাকে 4 ঘন্টা হলেও ভাই পড়তে হবে, মানে পড়তেই হবে না এরকম ব্যাপারটা নেই। এরপর আমি বলছি বলেই তোমরা সায়েন্সে পড়তে শুরু করে দেবে এমন না, সায়েন্সে অ্যাটলিস্ট 2 মাস পড়তে শুরু করো, যাদের একটু অঙ্ক ভালো লাগে, যাদের যোগ বিয়োগ গুণ ভাগের বেসিকটা ক্লিয়ার আছে। তবে হ্যাঁ, সায়েন্সে তোমরা 10-এ যা পড়েছো 11-এ এসে কিন্তু পুরো পুকুর থেকে সমুদ্রে, মানে তোমার প্রথমেই হার্ট অ্যাটাক করবে ছোটোখাটো বইগুলো দেখে, কারণ এরকম মোটা মোটা 4খানা বই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ব্যাস বই কটা মাথায় চাপিয়ে দিলে তুমি বসে যাবে কিছুটা, বুঝতে পারলে। বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করো যে কি করলে ঠিক হয়, এছাড়াও যে সমস্ত স্যার ম্যাডামদের কাছে পড়ো তাদের কাছে আলোচনা করো কি করলে ঠিক হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের ডিসিশনটা ঠিক নাও, মানে কেউ বলে দিল ফ্লোতে এরকম জেনারেল লাইনে চলে গেলে এমনটা করো না, একটু ইউটিউব ঘাটো, প্রচুর কিছু বলে, সেটাকে একটু কেয়ারফুলি শোনো, এখন তোমার হাতে কিছুটা সময় আছে। বাট লাইফের ফার্স্ট ডিসিশনটা সবার সঙ্গে আলোচনা করে কনক্রিট ডিসিশন নাও, যেটার জন্য পরে রিগ্রেট করতে না হয় যে যদি এটা না করে এটা করতাম। কেমন, তোমরা এখন জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা দিয়েছো, সকলে খুব মজা করো, তার সঙ্গে একটু ভাবনা চিন্তা করো যে 2 বছর 3 বছর পরে অ্যাজ এ কেরিয়ার তুমি কোনটাকে বেছে নিতে চাইছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ।